আমি কাটুন কাটুন বাজাই বাংলাদেশের ঢোল, আমি কাটুন কাটুন বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। কাটুন কাটুন বাজাই বাংলাদেশের ঢোল, আমি কাটুন কাটুন বাজাই বাংলাদেশের ঢোল। বাংলা জননীরায় আমারে, বাংলা জননীরায় আমারে, তোমার পরাণ আমার পরাণ একদারিতে বাঁধারে। বাংলা জননীরায় আমারে, আপতেরই বাঁধা ছেঁড়ার সাধ্য কারো নাই, আপতেরই বাঁধা ছেঁড়ার সাধ্য কারো নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। কাটুন কাটুন বাজাই বাংলাদেশের ঢোল, আমি কাটুন কাটুন বাজাই বাংলাদেশের ঢোল, আমি কাটুন কাটুন বাজাই বাংলাদেশের ঢোল। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সত্যি আজ যেন বাঙালি জাতির মন প্রাণ জেগে উঠেছে। বাঙালি জাতি আজ নবসাজে সজ্জিত হয়েছে। আর আজকের এমন একটি আনন্দঘন দিনে আমাদের সঙ্গে রয়েছেন নৃত্যশিল্পী 21শে পদকপ্রাপ্ত অর্তি আহমেদ। কেমন আছেন? ভালো আছি। আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, সেই সাথে অভিনন্দন। ধন্যবাদ। বৈশাখের পরিকল্পনা জানতে চাই। বৈশাখ তো খুবই ভালো যাচ্ছে। আমরা বেশ কিছু কাজ অলরেডি শুট করে ফেলেছি। আমাদের বৈশাখের দিনে অনেকগুলো শো আছে। আমরা এবার একটু ভিন্নধর্মী কাজ করেছি আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য। তো দর্শকদের রিয়াকশনের জন্য আমরা খুবই এক্সাইটেড যে তারা কিভাবে নেবে। 21শে পদক নিয়ে জানতে চাই। এত কম বয়সে 21শে পদক, একটি রাষ্ট্রীয় সম্মাননা পেলেন। পূর্বের যে দায়িত্বভার এবং বর্তমান 21শে পদক পাওয়ার পরবর্তী সময়ের যে দায়িত্বভার, দুটোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা, পেয়েছেন কিনা? আসলে সময় তো আসলে খুব বেশি হয়নি, মানে এটা তো জাস্ট 1-1.5 মাস আগের ঘটনা। তার মধ্যে আমি 1 মাস দেশে ছিলাম না। কিন্তু মানুষ হিসেবে আমি আগে যেমন ছিলাম, এখনো আমি মানুষ হিসেবে ঠিক তেমনই আছি। আমার স্টুডেন্টদের সাথে বা আমার বন্ধু বান্ধব পরিবারদের সাথে আমি আগে যেমন ছিলাম, তারা কোনো পরিবর্তন আমার মধ্যে লক্ষ্য করেনি। কিন্তু অবশ্যই দায়িত্ববোধ অনেক বেড়েছে। আমি চাই যে এখন আরো ভালো কাজ করতে, এবং আমার কাজ আসলে যেই জায়গাটার জন্য আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যে কমিউনিটিকে নিয়ে কাজ করা, কমিউনিটিকে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে ইনভলভ করা। তো ওইটা আসলে আমার কাজ করার জায়গা। আমি চাই কমিউনিটির মানুষকে ভালো রাখতে, এবং কমিউনিটির মানুষকে ভালো রাখার একটা বড় মাধ্যম হলো শিল্প। তো আমি চাই যে কমিউনিটির মানুষজনকে আরো শিল্প চর্চায় উদ্বুদ্ধ করতে। এটা যেন তাদের জন্য কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বা শখ হয়ে না দাঁড়ায়, এটা যেন তাদের একটা ভালো থাকার মাধ্যম হয়ে দাঁড়ায়। তো আমি সেই লক্ষ্যে কাজ করছি। যেহেতু এখন অনেক লিমিটেশন আছে, আমি এখনো ঢাকার মধ্যে কাজ করছি। আমি চেষ্টা করছি এই আইডিয়াটা ঢাকার বাইরে পুরো দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, যেন ঢাকার বাইরেও আরো অনেকে বড়দের নাচ শেখা, বড়দের গান শেখা নিয়ে তারাও কাজ করা শুরু করে। আমার একার পক্ষে তো পুরো বাংলাদেশ আসলে কভার করা পসিবল না, কিন্তু যেটা আমার পক্ষে পসিবল, যে এই সাহসটা দেয়া, এই আইডিয়াটা অন্যান্য টিচারের মধ্যে ছড়ানো, যেন তারাও আসলে সবাইকে নিয়ে ভাবে। সে তার ধর্ম যা হোক, তার বর্ণ যা হোক, তার লিঙ্গ যা হোক, তার বয়স যা হোক, সবাইকে নিয়ে যদি আমরা শিল্পচর্চায় সবাইকে আমরা আসলে সংযুক্ত করতে পারি, আমার মনে হয় যে আমরা জাতি হিসেবে আর একটু ভালো থাকতে পারবো। একদমই তাই। দুইটি বিষয় এখানে জানতে চাই। ধর্মের একটি বিষয় এনেছেন, সেই সঙ্গে বৈশাখ, যেহেতু বৈশাখে প্রতি বছরই মঙ্গল শোভাযাত্রা কিংবা বিভিন্ন শোভাযাত্রার যে বিষয়টা, নামকরণ নিয়ে একটি তর্ক বিতর্ক কিংবা আলোচনা সমালোচনা হয়। এই বিষয়টা একজন শিল্পী হিসাবে ভাবাই কিনা, কি মনে হয়? মাঝখানে মনে আছে ঈদের বানান চেঞ্জ করে রসই হয়ে গেল, কিন্তু আমরা লেখার সময় কিন্তু দীর্ঘি দিয়ে ঈদ মোবারক লিখতাম, তাই না? তো মঙ্গল শোভাযাত্রা এমন একটা নাম যেটা আমি ছোটবেলা থেকে বড় হয়ে মানে শুনে শুনে বড় হয়েছি।
তো আমি যখনই ভাবি আমার কাছে মঙ্গল শোভাযাত্রাটাই মানে মুখে আসে, এবং এটাই স্বাভাবিক, কারণ আমি এটা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। আর আমার তো মনে হয় মঙ্গল খুবই সুন্দর একটা শব্দ, মঙ্গল মানে তো ভালো। মঙ্গল শব্দে আমি খারাপ কিছু দেখি না। এখন বৈশাখী শোভাযাত্রা যদি হয়, বৈশাখে হয়, বৈশাখী শোভাযাত্রা হতেই পারে। আনন্দের জন্য শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রাও হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রাই। অনেকেই বলছে, যারা সমালোচনা করে তারা বলে এটি হিন্দু ধর্মের কিংবা সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে এটা রিলেট করে, যে মঙ্গল এটি শুধুমাত্র তাদের অনুষ্ঠান, বা হিন্দু ধর্মের মানুষদের প্রতি একটু বেশি ঝুঁকে দেয়। বিষয়টা আসলে কি মনে হয়, কেমন? আমার কাছে মনে হয় নববর্ষ এমন একটা উৎসব যেটা আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের বাঙালিদের উৎসব। এই উৎসবে কোনো ভেদাভেদ নেই। এবং এই কথাটা আমি কেন বলছি, যে আমাদের নিয়মিত জীবনে কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যায় যেগুলো আমরা দেখি। যেমন ছোট্ট করে যদি উদাহরণ দেই, মাইলস্টোনের এই ট্র্যাজেডিটা হলো, এই যে রিসেন্টলি ঈদে এত মানুষ পরিবারের কাছে ঘরে ফিরবে বলে যাত্রা শুরু করে ফিরতে পারলো না। আবার অনেকে একটা ভালো সময় কাটিয়ে ঢাকায় ফিরবে, কিন্তু তারা ফিরতে পারলো না। এই ইনসিডেন্টগুলো কিন্তু আমাদের মনে অনেক বড় ক্ষত সৃষ্টি করে। তারপরও কিন্তু আমরা পরের দিন খুবই স্বাভাবিকভাবে ব্যবহার করি এবং জীবনযাপন করি। আমাদের অফিসে যেতে হয়, আমাদের কাজে ফিরতে হয়, আমাদের বেঁচে থাকার জন্য আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে হয়। কিন্তু এই ক্ষতগুলো কি পূরণ হয়? এই একদমই না। ক্ষতগুলো কিন্তু আমাদের মনের ভেতরে থেকে যায়। তো এই ক্ষতগুলো পূরণ করার একটা বড় উপলক্ষ হলো উৎসব। যে উৎসবগুলোর মাধ্যমে আমরা সবাই একসাথে হতে পারি, আমরা একসাথে আনন্দ করতে পারি। আমরা যদি আনন্দ না করি, সারা বছর শুধু যদি কষ্টই পেয়ে যাই, তাহলে কিন্তু মানুষ হিসেবে আমরা আর স্বাভাবিক থাকতে পারবো না। আমার মনে হয় নববর্ষ তাই খুবই প্রয়োজনীয় একটা উৎসব আমাদের জন্য, যেখানে আমরা সবাই মিলে, সব বাংলাদেশি মিলে আমরা একসাথে আনন্দ করতে পারি। এবং আমার মনে হয় এখানে আসলে ভেদাভেদের প্রশ্নটাই আসা উচিত না। একদমই তাই। নববর্ষের দিন অর্থাৎ বৈশাখে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সম্মিলিত হবে একই সুরে, একই প্রাণে, একই বন্ধনে। এই যে বৈশাখ, হুম। বৈশাখকে ঘিরে কি কি কর্ম পরিকল্পনা ছিল, ব্যস্ততা ছিল নৃত্যকে ঘিরে? কাজের ব্যাপারে সবসময় আমি একটু বেছে কাজ করি, এবং আমি এখন পুরোপুরি ফোকাস করছি আমার স্টুডেন্টদের ইমপ্রুভমেন্টের উপরে। তো আমি নিজের পারফরমেন্স একটু কমিয়ে দিয়েছি। আমি খুব মানে ক্লাসিক্যাল বেসড ফেস্টিভ্যাল দেশে বা বিদেশে না হলে আমি পারফর্ম করছি না। আমি এখন চাই নেক্সট কিছু বছরও একদমও আমার শুধু স্টুডেন্টদের ইমপ্রুভমেন্টে আমি ফোকাস করব। শেখার পাশাপাশি পারফরমেন্স করলে আসলে স্টুডেন্টদের কনফিডেন্সটা বাড়ে এবং পারফরমেন্সেও ইমপ্রুভমেন্টটা আসে। যখন কনফিডেন্স বাড়ে, অটোমেটিক্যালি পারফরমেন্সে ইমপ্রুভমেন্ট আসে। তো আমি চেষ্টা করি ওদেরকে দিয়ে আরও পারফরমেন্স করানো। এবং আমার স্টুডেন্টদের মধ্যে হয়তো আপনি জানেন যে যে বিষয়টার জন্য আসলে আমাকে স্বীকৃতিটা দেয়া হয়েছে, যে আমার যেমন ছোট স্টুডেন্ট আছে 2.5 বছর থেকে 18 বছর, আবার আমার বড় স্টুডেন্টও আছে যাদের বয়স 18 থেকে 70, আচ্ছা। যারা কর্মজীবী এবং কাজের অফিসের পর এসে নাচ শেখে, যাদের ছোটবেলায় নাচ শেখার স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণ হয়নি। তো তাদের জন্য আসলে এই প্ল্যাটফর্মটা করে দেয়া, যেন তারা তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারে, আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। এবং আমি চেষ্টা করি যে যত পারফরমেন্স হয় তাদেরকে সুযোগটা বেশি দেওয়ার। আমরাও সেটা প্রত্যাশা করি। আপনার ভাবনাগুলো, আপনার সুন্দর সুন্দর ভাবনাগুলো শোভন ভাবনার অনুধ্যানে এগিয়ে যাক, এগিয়ে যাবে, এটি কিন্তু প্রত্যাশা করি। বৈশাখ নিয়ে যদি বলতে বলি, অর্থাৎ বৈশাখকে আনন্দের উৎসব বলা হয়, একটি উৎসব বলা হয়, উৎসবমুখর পরিবেশ এই দিন থাকে। এই বৈশাখ আপনার কাছে কি অর্থবহ করে? বৈশাখকে যদি সংজ্ঞায়ন করতে বলা হয়, আপনি কি কি বলবেন? আম, আমার কিন্তু, আমি যেহেতু ছায়ানটের স্টুডেন্ট ছিলাম,
আমার খুব ছোটবেলা থেকে বৈশাখের কোর মেমোরি হলো রমনা বটমূল থেকে শুরু হওয়া। আচ্ছা। তো একদম ভোরবেলা মার হাত ধরে রমনা বটমূলে যাওয়া, মঙ্গল শোভাযাত্রা দেখা, তারপর নতুন কাপড় পরা, এগুলো কিন্তু আমার একদম আমার ফ্যামিলি ট্র্যাডিশনের মধ্যে পড়ে। তো প্রতি বছরই আসলে আমি অপেক্ষা করি পহেলা বৈশাখ, বসন্ত উৎসব, বর্ষার উৎসব বা শারদ উৎসব, যেগুলো আমাদের বাঙালি উৎসব। এই উৎসবগুলোর জন্য আমি প্রতি বছরই খুবই এক্সাইটেড থাকি। শিল্পীর কি কোনো ধর্ম থাকে, কিংবা শিল্পীকে কি কোনো একটি ধর্মের মধ্যে, কোনো একটি ধর্মের গণ্ডিতে আটকে রাখতে পারে কিনা? আমি মনে করি ধর্ম আসলে খুবই ব্যক্তিগত একটা বিষয়, এবং প্রত্যেকের ধর্মের আসলে ধরন আলাদা, প্র্যাকটিসের ধরন আলাদা, এবং প্রত্যেকটা শিল্পীও তো মানুষ, এবং প্রত্যেকটা শিল্পীরও আসলে প্র্যাকটিসের ধরন আলাদা। এটা আসলে আমার একার পক্ষে সবারটা বলা সম্ভব না, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আই এম আ স্পিরিচুয়াল পারসন। তো এখনও আমার যখন ফ্লাইটে উঠে টার্বুলেন্স হয়, তখনও আমি সৃষ্টিকর্তাকে ডাকি যে এই যাত্রায় বাঁচিয়ে দাও। সো ডেফিনেটলি আই এম আ স্পিরিচুয়াল পারসন। নিঃসন্দেহে একজন নৃত্যশিল্পী হিসেবে নৃত্যাঙ্গনকে শুদ্ধ বিশুদ্ধ মনে হয়? যে কোনো অঙ্গনই তো আসলে শুদ্ধ বা বিশুদ্ধ হয় না, মানে সাদা অথবা কালো তো হতে পারে না, একটা গ্রে শেড থাকে। তো প্রত্যেকটা অঙ্গনের মতো নৃত্যাঙ্গনের মধ্যেও ভালো আছে, খারাপ আছে, মিডল গ্রাউন্ড আছে। তো ওইভাবে কোনো, সেটা কর্পোরেট সেক্টর হোক, আপনাদের জার্নালিজম হোক, কোনো সেক্টর কি আসলে একদম ভালো বা খারাপ বলা সম্ভব না। কি কি সংস্কার হওয়া উচিত বলে মনে করছেন? আমার ব্যক্তিগতভাবে এখন বেশ কিছু জায়গা নিয়ে আমি চিন্তা করেছি, আমি কাজ করব এবং বাকি নৃত্যশিল্পীদেরকেও উদ্বুদ্ধ করব বা সচেতন করার চেষ্টা করব। মূলত একটা জায়গা আমার কাছে মনে হয় একটা বড় কাজ করার জায়গা আছে, যেটা হলো খুব লাস্ট 5-6 বছর ধরে একটা ট্রেন্ড চলে এসেছে, যেখানে আম, মূল নৃত্যশিল্পী হিসেবে যে কোনো প্রোগ্রামে মূল নৃত্যশিল্পী হিসেবে আমরা কোনো অভিনয় শিল্পীকে, কোনো অ্যাক্ট্রেসকে, ইনফ্লুয়েন্সার, মডেল তাদেরকে দেখতে পাই, এবং যারা ভালো নৃত্যশিল্পী তাদেরকে আসলে পিছনে দাঁড় করিয়ে নাচ করানো হয়। কিন্তু আমরা যখন আরো ছোট ছিলাম তখন কিন্তু আমরা একটু আলাদাভাবে দেখে বড় হয়েছি। তখন আমরা লায়লা হাসান, শামীম আরা নিপা, উনাদেরকে, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, উনাদের নাচ দেখে আমরা বড় হয়েছি। তো তখন যেটা হয়েছে যে আমাদের নাচের পার্সপেক্টিভটা ডিফারেন্ট ছিল। এখন ব্যাপারটা কমার্শিয়াল হতে 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 দেখা যাচ্ছে যে যারা আসলে নৃত্যশিল্পী তারা আসলে ভালো কাজগুলোতে সুযোগ পাচ্ছে না। মেইন ক্যারেক্টারগুলোতে প্রডিউসারদেরও হয়তো ডিমান্ড থাকে যে কোনো একটা ফেমাস বা পপুলার ফেসকে এনে নায়িকা বানাতে হবে। সেইটা আমার কাছে একটু আনএথিক্যাল মনে হয়। সেটা অ্যাওয়ার্ড শো বা খুব কর্পোরেট শোতে ঠিক আছে, কিন্তু বিভিন্ন চ্যানেল হোক বা বিভিন্ন ভালো প্রোগ্রামগুলোতে হোক, আমার মনে হয় যে ডান্স ডিরেক্টরদেরকে আসলে নৃত্যশিল্পীদেরকে নিয়ে কাজ করা উচিত। তাহলে এই যে ভালো নৃত্যশিল্পীরা দিনের পর দিন কাজ পাচ্ছে না, এই ফ্রাস্ট্রেশনটা তাদের মধ্যে আসবে না। যেহেতু এখানে খুব সম্ভবত কেরিয়ার জনিত একটা বিষয় ধরতে পারি, নৃত্যকে যে একটি শিল্প হিসাবে আমরা সবাই জানি, নৃত্য একটি শিল্প, নন্দন তত্ত্বের একটি অংশ, কিন্তু নৃত্য যে একটি ক্যারিয়ার হতে পারে এই বিষয়টি কিন্তু বাংলাদেশের অনেকেই মানতে নারাজ। কিংবা আমার মেয়ে কিংবা আমার ছেলে একজন নৃত্য শিল্পী, এটি যে একটি পেশা হতে পারে এটা অনেকেই মানতে পারে না। কি মনে হয় কেন মানতে পারে না, এবং সেই মানার জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করছেন? আমি যেহেতু শিল্পকে আমার একমাত্র পেশা হিসেবে গ্রহণ করেছি, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি কিছু টিপস দিতে পারি, মানে যা আমার জন্য কাজ করেছে হয়তো অনেকের জন্য কাজ করবে না। আমার মনে হয়েছে যে প্রথমত নিজের ক্রাফটটা জানা খুব প্রয়োজন, যে আমি আমার নাচটার কতটা ভালো মতো শিখেছি, এবং আমার যদি শেখানোর ইচ্ছা থাকে আমি শেখানোটা ঠিক মতো শিখেছি কিনা,
বা আমি পারফরমেন্স যদি করতে চাই আমি পারফরমেন্সটা ঠিক মতো শিখেছি কিনা। আমি যেমন আমার ইন্টারেস্ট টিচিংয়ে, সো আমি টিচিংটাকে মাস্টার করেছি। আমি বলবো আমার থেকে আরো অনেক অনেক ভালো পারফর্মার আছে বাংলাদেশে, অনেক ভালো নৃত্যশিল্পী আছে, কিন্তু আমার ইন্টারেস্টের জায়গাটা কোরিওগ্রাফি এবং টিচিং এবং কমিউনিটি ওয়ার্ক। নৃত্যশিল্পীকে যদি এখন তো সময় অনেক বদলেছে, যদি সার্ভাইভ করতে হয় আরো অনেক কিছু আসলে পাশাপাশি শিখতে হবে। প্রথমত আমি নৃত্যশিল্পীদের মধ্যে খুব কমন একটা প্রবলেম দেখি যে তাদের কোনো মানি ম্যানেজমেন্টের আইডিয়া নেই। আচ্ছা। তারা যখন একটা প্রোগ্রামের সিজন আসে তখন তারা খুব ভালো একটা অ্যামাউন্ট পায় এবং সেটাকে তারা ঠিক মতো খরচ করতে পারে না। বছরব্যাপী সেটাকে কিভাবে ভাগ ভাগ করে খরচ করবে সেটা পারে না। তারা খুব শখের বসে একটা এক্সপেন্সিভ ফোন কিনে ফেলে বা ট্রিপ করে ফেলে বা অনেক কিছু করে ফেলে, তারপর বাকি বছরটা তাদের আর কোনো আইডিয়া থাকে না, যেন অফ সিজন থাকে বা প্যান্ডেমিক হতে পারে, পলিটিক্যাল আনস্টেবল সিচুয়েশন হতে পারে। তো মানি ম্যানেজমেন্টটা শেখা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো একদম বেসিক, যে আমি যদি মাসে একদম ধরলাম 20,000 টাকাই ইনকাম করি, তাহলে 20,000 টাকা আমি এই 3 মাস কিভাবে ভাগ করে চলবো, আমার লাইফস্টাইলটা সেই অনুযায়ী কেমন হবে। মানি ম্যানেজমেন্ট ইজ ফার্স্ট। সেকেন্ড থিং আমার যেটা মনে হয় যে অনেক কিছু এখন নিজে থেকে শিখতে হবে, যেমন মিউজিক এডিট করা, ভিডিও এডিট করা, কিভাবে নিজের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে, কিভাবে পিআর মেনটেন করতে হবে, এই জিনিসগুলো শিখতে হবে। এবং এগুলো স্কিলস কিন্তু এমন না যে বাই বর্ন আমার মধ্যেও ছিল, আমি এখনো শিখছি। এবং যখনই আমার মনে হয় যে আমার কোথাও ল্যাকিংস আছে, আমি সেটা অনলাইন কোর্স করে হোক বা অন্য কারো সাহায্য নিয়ে হোক, আমি শেখার চেষ্টা করি। আমি একটু এখানে অ্যাড করি, আপনি বললেন যে আপনি এখনো শিখছেন। একটি তো কথাতেই আছে যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তা আমরা প্রত্যেকেই আসলে এখনো শিক্ষার্থী। একটি প্রশ্ন সেখানে সংযুক্ত করি, এই যে জব সেক্টরগুলো শিল্পীদের জন্য, নৃত্য শিল্পীদের জন্য, সেটি কতটা বাংলাদেশে আছে? সেটি কি পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ বলে মনে করছেন? এখনো না, ইনাফ আছে, কিন্তু এটা তো খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। ইনাফ আছে, কিন্তু একজন শিল্পী হিসেবে মনে করেন আমি যদি মাস্টার্স শেষ করে আসি, তাহলে আমি তো এক্সপেক্ট করব আমার যে বন্ধুটা কর্পোরেটে চাকরি করে এমবিএ কমপ্লিট করে, আমি তো মানে একই রকমের লাইফস্টাইল ডিজার্ভ করি, তাই না? একজন শিল্পী হিসেবে কিন্তু আমি তার থেকে কম লাইফস্টাইল বা একটা খারাপ লাইফস্টাইল ডিজার্ভ করি না। ওই জায়গাটাতে যেতে সময় লাগবে, কিন্তু একজন শিল্পী হিসেবে কিছু কম্প্রোমাইজেরও জায়গা আছে, যে যেমন আমি আমার ভালো লাগার কাজটা করতে পারছি, আমার শিল্প চর্চা করতে পারছি, এটা কিন্তু আমার জন্য একটা বড় প্রাপ্তি। কিন্তু যে সারাদিন কর্পোরেটে কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত তার কাজটা ভালোই লাগছে না করতে, কিন্তু টাকার জন্য করতে হচ্ছে, সে কিন্তু মানসিক সুখটা পাচ্ছে না। তো ওইটাও একটা ব্যাপার আছে, যে আমি টাকাটা একটু কম পেলেও মানসিক শান্তিটা পাচ্ছি, সে মানসিক শান্তিটা একটু কম পেলেও টাকাটা পাচ্ছে। তো সবকিছুই আসলে একটা ব্যালেন্সের ব্যাপার। আরেকটা জিনিস আমার মনে হয় যে শিল্পীদের যেটা শিখতে হবে, যে আমরা যখন শখের বশে শিল্প চর্চা করি তখন এটা শখ, কিন্তু আমি যখন শিল্প চর্চা করে আমার বাড়ি ভাড়া দিব, আমার ইলেকট্রিসিটি বিল দিব, আমার গাড়ি ভাড়া দিব, তখন কিন্তু আমার শিল্প একটা প্রোডাক্ট বা আমার ক্লাসেস একটা সার্ভিস। এটা কিন্তু ওইভাবে করে চিন্তা করতে হবে। আমাদের অনেক সময় শিল্পীদের একটা ইগো থাকে যে আমি এটাকে বিজনেস হিসেবে দেখব না, কিন্তু আমি যদি বিজনেস হিসেবে দেখব না চিন্তা করি, তাহলে ওই কান্নাকাটিটাও করা যাবে না যে ওর টাকা আছে আমার টাকা নেই। ঠিক আছে, বিজনেসটা শিখতে হবে। আপনি খুব ভালো একটা প্রোডাকশন কোরিওগ্রাফ করেছেন, আপনি এটার পিছনে অনেক এফর্ট দিয়েছেন, কিন্তু আপনি এটা মঞ্চে নিবেন কিভাবে সেটার
ফান্ডিং আপনার কাছে নেই, কারণ আপনি কিভাবে স্পন্সর দিকে অ্যাপ্রোচ করতে হয় জানেন না। এটা শিখতে হবে যে কিভাবে স্পন্সর দিকে অ্যাপ্রোচ করলে স্পন্সররা ইন্টারেস্টেড হবে আপনার প্রোডাকশনকে স্পন্সর করতে। আপনি কিভাবে মার্কেটিং করলে আপনার প্রোডাকশনের টিকিট সেল হবে, হাউসফুল হবে, এটা শিখতে হবে। আমাদের অনেক সময় অনেকে বলে যে মার্কেটিং খারাপ, আমার ক্ষেত্রে অনেকে বলে যে ওর প্রোডাকশন তো হাউসফুল হয় মার্কেটিং এর কারণে। মার্কেটিং খারাপ কিছু না, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মার্কেটিং এ পড়াশোনা করছে, কারণ এটা ইম্পর্ট্যান্ট। আপনি ঘরে বসে ঘুম থেকে উঠে আপনার হঠাৎ করে মাথায় আসবে না যে আজকে তো হয়তো ছায়ানটে এই প্রোগ্রামটা আছে। এই খবর আমার দায়িত্ব, আমার আপনার পর্যন্ত পৌঁছানো, যে আপনি যেন জানেন যে ছায়ানটে এই প্রোগ্রামটা আজকে আছে, তাই না? নিঃসন্দেহে। তো এই আপনার ক্লাসের খবর বা আপনার প্রোডাকশনের খবর কিভাবে দর্শক পর্যন্ত পৌঁছায় সেটা কিন্তু জানতে হবে। এখন কিন্তু আর ওই সময় নেই যে জনসংখ্যা কম, শুক্র শনিবার বেলি রোডে একটা প্রোগ্রাম হয়, গেলে কিছুই না কিছু একটা দেখতে পাবো, এখন কিন্তু ওই সময় নাই। যুগের সাথে তাল মিলিয়ে আসলে ডান্সারদেরকে আসলে অনেক কিছু অ্যাডপ্ট করতে হবে এবং অনেক কিছু নতুন করে শিখতে হবে, আদারওয়াইজ আসলে সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, একজন নৃত্যশিল্পীর যে সমস্ত গুণাবলীর কথা বললেন, এই সমস্ত গুণাবলী অর্জন করার পর সেই নৃত্যশিল্পীর সম্মানী কত হওয়া উচিত? এই সম্মানীর ব্যাপারটা নিয়েও আমি চিন্তা করছি। আচ্ছা। আমি রিসেন্টলি একটু পড়াশোনা করছিলাম যে অন্যান্য দেশে আসলে ডান্স কোম্পানির স্ট্রাকচারগুলো কেমন হয়। তো আমি যেমন দেশের বাইরে যখন কাজ করি, কোনো প্রোডাকশন বা প্রজেক্ট নিয়ে কাজ করি, তখন আমি দেখি যে প্রত্যেকটা শিল্পীর ইন্স্যুরেন্স থাকে, যেন কোনো ইনজুরি হলে বা কোম্পানি থেকে কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট হলে তাদেরকে তাদের কোনো ক্ষতি না হয়, এবং একটা প্রপার কন্ট্রাক্ট থাকে, যে কন্ট্রাক্ট ব্রিচ করলেও দুই পক্ষ থেকে একটা কনসিকুয়েন্সেস আসে। এই কালচার আমাদের এখনো হয়ে ওঠেনি। এই জন্য অনেক সময় দেখা যায় যে অনেক প্রোডাকশনে আমরা নেয়ার পর 10 দিন আগে অন্য কোনো শো পড়ে গেল, আমি পারছি না করতে, তখন কোরিওগ্রাফাররা বিপদে পড়ে যান। শিল্পীরা অনেক সময় দিনের পর দিন আসলে টিচারদের পিছনে বা অর্গানাইজারদের পিছনে ঘুরতে থাকেন যে রেমুনারেশন, এটা আসলে খুব একটা সম্মানের ব্যাপার না। তো এই কন্ট্রাক্ট স্ট্রাকচারটা বাংলাদেশে কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, এবং শিল্পীর গ্রেড অনুযায়ী, বিদেশে যেমন থাকে যে প্রত্যেক শিল্পীর গ্রেড অনুযায়ী তার ঘন্টা ধরে ওয়েজেস থাকে, তার রেমুনারেশন পার ঘন্টা অনুযায়ী এরকম। তো আপনি যদি শিল্পী হন, আমি যদি আপনাকে কোনো প্রোডাকশনের জন্য হায়ার করি, আপনি যদি আমাকে সপ্তাহে দিনে 5 ঘন্টা সময় দেন, তাহলে আমি জানবো আপনাকে আমার এক্স্যাক্টলি কত টাকা দিতে হবে। আপনিও ক্লিয়ার, আমিও ক্লিয়ার, দের ইজ আ কন্ট্রাক্ট, দের ইজ আ ইন্স্যুরেন্স, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কোনো ব্যাপার নেই। আমি যখন দেশের বাইরে যখন কাজ করি, আমি কিন্তু এভাবেই কাজ করি। এই কালচারটা এখানে নেই। তো রিহার্সেলে দেখা যায় 2 ঘন্টা লেট করে আসলো, বা রিহার্সেলে 2 দিন আসলো না, বা অনেক সময় এরকম হয় 5 দিন টানা রিহার্সেল করার পর টিচার বলে যে শো ক্যান্সেল হয়ে গেছে। সো এই স্ট্রাকচারগুলো আসলে আমাদের দেশে এখন ইন্ট্রোডিউস করার আমার মনে হয় সময় চলে এসেছে, কারণ আমাদের এত ভালো ভালো তরুণ নৃত্যশিল্পীরা যারা এক্সপ্লয়েট হচ্ছে, তো তাদের জন্য এই স্ট্রাকচারটা আমি এখন ইন্ট্রোডিউস করতে চাই, যে একদম সরকারিভাবে যে গ্রেড সিস্টেম করে কার কেমন রেমুনারেশন হবে। অনেক সময় বাইরে প্রাইভেটলিও করে যে আমার রেমুনারেশন এরকম, তুমি বুঝে আমাকে হায়ার করো, তুমি আমাকে এফোর্ড করতে পারবা। এখন আপনাকে যদি সেই প্রস্তাবনার দায়িত্ব দেওয়া হয়, আপনি কত নির্ধারণ করবেন? এটা সম্মানের বিষয়টা এটা তো শিল্পীর উপর ডিপেন্ড। একদম ব্যক্তিগতভাবে বলুন। আমাকে ব্যক্তিগতভাবে একজন শিল্পীর নাম বলুন যার সম্মানে আমি নির্ধারণ করব। আপনার নিজেরটা অর্থী আহমেদেরটা আপনি করুন, তিনি একজন 21 পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী। না, আমি এখন যেভাবে করি সেটা বলি। এখন যেভাবে করি, যখন আমার কাছে প্রোগ্রাম আসে, প্রথমত আমি প্রোগ্রামটা অনেক বিবেচনা করি অনেক দিক দিয়ে, যে প্রোগ্রামটা কাদের, যদি কর্পোরেট শো হয় বা যে কোনো শো হয়, প্রোগ্রামটা কাদের। যদি চ্যারিটি ইভেন্টস হয় আমি ফ্রি করি, এবং আমার যেই স্টুডেন্টরা ফ্রি ইভেন্ট করতে এগ্রি করে আমি তাদেরকে নিয়ে করি। যদি কর্পোরেট ইভেন্ট হয়
কাদের ইভেন্ট, প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা এথিক্যাল কিনা, ঠিক আছে, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আমি এমন কোনো প্রোডাক্ট এন্ডোর্সমেন্টে পারফর্ম করব না যে প্রোডাক্টটা আসলে মানুষের জন্য ক্ষতিকর। এরপর আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনাদের রিকোয়ারমেন্ট কি, পারফর্মার কতজন লাগবে, কস্টিউম আপনাদের কেমন, এবং আমি তারপর সব পুরো প্ল্যানটা শুনে আমি একটা বাজেট তৈরি করি। সেই বাজেটটা তৈরি করে আমি তাদেরকে দেই যে এটা আমার বাজেট, আপনি এগ্রি করলে আমার সাথে কাজ করতে পারেন। 21 পদক পাওয়ার জন্য যে আমার রেমুনারেশন চেঞ্জ হয়ে গেছে তা না, কিন্তু আমি সবসময় চিন্তা করি যে একটা ভালো আউটপুট দেওয়ার জন্য যেটুকু বাজেট দরকার আমি সেই আউটপুটই দেই। এবং আরেকটা জিনিস, যারা আমার একাডেমির বাইরেও, যারা আমার সাথে বাইরে থেকে যাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে নিয়ে আমি কাজ করি, তারা জানে যে মার্কেটে যে কারো চাইতে আমি রেমুনারেশন বেশি দিই, আচ্ছা, যেন তাদের অসম্মান না হয় এবং তাদেরকে কোনোভাবে এক্সপ্লয়েট না করা হয়। একদম সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের সেই ঐকতান কবিতার কথা বারংবার মনে পড়ে যাচ্ছে, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, আসলে অনেক কিছুই অজানাই রয়ে গেছে। আপনি একজন নারী নৃত্যশিল্পী, একজন পুরুষের ক্ষেত্রে সমাজের পথ চলাটা অনেকটা মসৃণ হয়। একজন নারী নৃত্যশিল্পী হিসাবে পাশাপাশি একটি একাডেমি চালান, আপনি পরিচালনা করছেন, সেই সাথে দেশ বিদেশ আপনি প্রোগ্রাম করে যাচ্ছেন। কখনো কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে কিনা, কোনো সামাজিক বুলিংয়ের শিকার হতে হয়েছে কিনা? সামাজিক বুলিং তো সব নারীকেই হতে হয়, রাস্তায় বের হলেই হতে হয়। বাংলাদেশে কোনো নারী বলতে পারবে না যে সে বাংলাদেশে বড় হয়েছে কিন্তু কখনো কোনো ধরনের কটু কথা বা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়নি। আমি সবসময় বলি যে এই কথাটা আসলে যে কোনো পুরুষের পক্ষে রিয়ালাইজ করাটাই আসলে অনেক ডিফিকাল্ট। কারণ আমি যখন রাস্তায় হেঁটে যাই তখন যদি আমাকে বাইরের পাশ থেকে, আমি হয়তো একটা মিটিংয়ে যাব, আমি ফুল কনসেন্ট্রেশন নিয়ে যাচ্ছি, আমাকে পাশ দিয়ে কেউ একজন কোনো একটা কথা বলল, এটা যে আমাদের মনে কি ধরনের অনুভূতি সৃষ্টি করে, এটা আসলে যেই পুরুষ কখনো শুনেনি তার জন্য আসলে মানে বোঝাটা কষ্টকর। সে হয়তো সিম্প্যাথি দেখাতে পারে যে আহা আমার বোন বা আমার মা বা আমার মেয়ে কথাটা শুনলো, বাট ওই ফিলিংটা আসলে ফিল করা ডিফিকাল্ট। এবং আমি আরেকটা জিনিস বলবো যে বাংলাদেশের নারীদের চাইতে আসলে পুরুষদের কাজ করার ক্ষেত্রটা আরো অনেক বেশি কঠিন। আচ্ছা, কারণ আমরা সবসময় মনে করি যে একটা প্রচলিত ধারণা আছে যে ছেলেরা নাচ করলেই মেয়েদের মতো হয়ে যায়, কিন্তু আমি সবসময়, এর আগেও আমি অনেকবার এটা নিয়ে কথা বলেছি যে মেয়েদের মতো হয়ে যাওয়াটার সাথে আসলে নাচ করার সম্পর্ক নেই। যে যে ধরনের ওরিয়েন্টেশন নিয়ে জন্মায় সে সে ধরনের ওরিয়েন্টেশন নিয়েই জীবনযাপন করে। এখন হয়তো যারা একটু মেয়েলি তাদেরকে অনেক কর্পোরেট অফিস, অনেক রেগুলার জায়গায় চাকরিতে গেলে তারা কমফোর্টেবল ফিল করে না। তো একটা মানুষ তো আনকমফোর্টেবল ফিল করে জীবনযাপন করতে পারে না, তখন তারা বেছে নেয় এই ধরনের প্রফেশন যেখানে মানুষগুলো জাজমেন্টাল না। তারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ইন্ডাস্ট্রি, অভিনয় বা নাচ, এই জায়গাগুলো বেছে নেয় কারণ এই জায়গাগুলো মানুষগুলো মন অনেক বড়, তারা ওদেরকে আলাদাভাবে দেখে না। এই জন্য হয়তো আমরা নাচে মেয়েলি পুরুষদের আধিক্য দেখতে পাই, সেটাতেও কোনো সমস্যা নেই। কিন্তু নাচ করলে এটা আসলে সায়েন্টিফিক্যালি পসিবল না যে নাচ করে কেউ আসলে মেয়েলি হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমি দেখেছি যে অনেক বাবা মা তাদের ছেলেদেরকে নাচে দিতে হেজিটেট করে, এটা ফিল করে যে হয়তো যদি কিছু হয়ে যায়, বা অনেক ছেলেদের মতো নাচ করে এরকম পুরুষকেও আসলে বুলিং হতে হয় সমাজে। তো এটা খুবই কষ্টের, এবং আমার মনে হয় যে এই চিন্তাধারা আস্তে আস্তে আমাদের বদলাতে হবে, যেহেতু আমরা জাতিগতভাবে আরো শিক্ষিত হচ্ছি, তো জাতিগতভাবে আরো সভ্য হওয়াটাও জরুরি। বহু গুণে গুণান্বিতা নৃত্যশিল্পী ধন্যবাদ। অর্থী আহমেদ, ধন্যবাদ। আমরা প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তাই আমার তো গল্প করতে ভালোই লাগছিল। আসলে ওই রবীন্দ্রনাথের সেই
বাণীকে স্মরণ করতে হয়, শেষ হয়েও হইল না শেষ। অনেকটাই এমন দর্শক, একেবারেই শেষ পর্যায়ে শেষ একটি প্রশ্ন না করলেই নয়। এই যে বৈশাখকে কেন্দ্র করে আমরা যেমন নতুন একটি বর্ষকে আমরা বরণ করছি, একইভাবে পুরাতন বর্ষকে বিদায় জানাচ্ছি। বিদায়ের অনুভূতি জানতে চাই, নতুন বর্ষকে এই যে আমরা ধারণ করছি, তাকে বরণ করছি, সেই অনুভূতি জানতে চাই। একই সাথে ব্যথা, একই সাথে আনন্দ। আমি আসলে আমার একটা কোপিং মেকানিজম আছে। আমি আসলে খুব বেশি ব্যাড মেমোরিজ মানে মনে রাখতে চাই না। আমি একটু আচ্ছা। ফোল্ডার করে রেখে মাথার মধ্যে ব্যাড মেমোরিজের ফোল্ডারগুলো ডিলিট করে দিই। আচ্ছা, তো এটা আমার কোপিং মেকানিজম। সবকিছুকে ভোলা সম্ভব? সম্ভব না। আমি আপনাকে বললাম না যে অনেক ট্রমা তো আমাদের ভেতরে থেকে যায়। হ্যাঁ। এই ক্ষতটা আসলে আমরা কনসিয়াস মাইন্ডে ভুলে যেতে চাইলেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়। তো আমার বিশেষ করে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমার সময় আসলে অনেক ভালো কাটে। আমার একাডেমি আমার একার না, আমার একাডেমি আমার সব স্টুডেন্টদের একসাথে। এবং আপনার এই- শিক্ষার্থী বলতে তারা কারা? তারা কি আপনার একাডেমিতে যারা ভর্তি আছে শুধুমাত্র তারা, নাকি গোটা বাংলাদেশের সমস্ত নৃত্য শিল্পীরা, কর্মীরাই আপনার শিক্ষার্থী? না না, তারা আমার শিক্ষার্থী হতে যাবে কেন? আমি তাদের শিক্ষার্থী। আমার শিক্ষার্থী যারা যারা সাহস করেছে, আমাকে বিশ্বাস করেছে এবং আমাদের একাডেমিতে নাচ শেখার শিখে আমাকে সম্মান জানিয়েছে। এবং আমাদের একাডেমিতে এই পর্যন্ত প্রায় 750 মানুষ নাচ শিখেছে, যারা একদম 4 থেকে 70 বছর বয়সী পর্যন্ত তারা স্টুডেন্ট। এবং তাদের অনেকেই আমার থেকে বয়সে অনেক বড়। তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। তাই তাদের সবাইকে নিয়ে আমার সময়টা খুবই ভালো কাটে। আর আমি একটা জায়গায় খুবই ব্লেসড যে আমার পরিবার খুবই সাপোর্টিভ। আচ্ছা। অ্যান্ড আমার খুব ভালো বন্ধু বান্ধব আছে যারা আমাকে খুবই ডাউন টু আর্থ রাখে। যে কোনো কিছুতে একটু হয় না যে একটু নাকুচু হতে গেলেই যে একটু রিয়ালিটি চেক দেয়া, যে বন্ধু ব্যাপারটা কিন্তু এরকম। আচ্ছা আচ্ছা। তো তারা আমাকে খুবই ডাউন টু আর্থ রাখে, নিয়মিত আমাকে উৎসাহিত করে যে হ্যাঁ এটা ভালো কাজ হয়েছে, আরো ভালো কাজ করতে হবে, বা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেয়। তো আমার আগের বছরগুলোকে আমি আসলে বিদায় জানাতে চাই না, কারণ এগুলো আমার জীবনের অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবং যেই বছরগুলো আসলে আমাকে আজকের অর্থী আহমেদ হতে সাহায্য করেছে। কিন্তু নতুন বছরকে আমি স্বাগত জানাতে চাই নতুনভাবে। আমি চাই নতুন বছরে মানুষরা আরো সবার প্রতি সহানুভূতিশীল হোক এবং মানুষের মাঝে সম্প্রীতি বাড়ুক, মানুষ প্রাণীদের প্রতি আরো তাদের দয়া বাড়ুক, এবং আমরা যেন আরো ভালো কাজ করতে পারি, এবং এই বড় ধরনের অ্যাক্সিডেন্টস যেগুলো হয় সেগুলো যেন আমাদের জীবনে আর দেখতে না হয়, এবং যুদ্ধ যেন শেষ হয়ে যায়। আচ্ছা, ভেরি এটা ইম্পর্টেন্ট। নিঃসন্দেহে। তো আমি চাই যে নতুন বছরটা শুধু আমার জন্য কেন, দেশের সবার জন্য যেন খুবই ভালো হয়, এবং সবাই যেন ভালো থাকে, এবং সবাই যেন শিল্প চর্চার মাধ্যমে ভালো থাকে, সবাই যাতে শুদ্ধ সংস্কৃতির সঙ্গে থাকে। এই যে নতুন বর্ষকে আমরা বরণ করছি, এই বরণ করার মুহূর্তে কি ছোট করে একটি গান হয়ে যেতে পারে? কি গান? আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এটা- ছোট করে। এটা- গানকে আমরা সবাই ভালোবাসি। গানকে একদম- আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমার গানের ব্যাপারে আমার ধারণা আপনি খুব ভালো গান গান, আপনার গান একটা শুনতে পারি, কিন্তু গানের ব্যাপারে আমি যেটা বলি যে আমি যখন রিহার্সেল করানোর সময় তো গান করতে হয়, তখন আমার কিছু স্টুডেন্ট কান বন্ধ করে ফেলে। তো গানটা আমার আসলে করাটা খুব উচিত হবে না দর্শকদের মেন্টাল হেলথের কথা চিন্তা করে। যেহেতু বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমি এই মুহূর্তে আপনার একজন শিক্ষার্থী, আপনি আমার শিক্ষক, আমি গানটা বন্ধ করছি এই মুহূর্তে, আপনাকে গান গাইতেই হবে Okay. একেবারে 2 লাইন করে। কিন্তু নৃত্যশিল্পী হিসেবে তো আমিও একটা রিকোয়েস্ট করতে পারি, তাই না? আপনি যেহেতু বললেন আমার শিক্ষার্থী, তাহলে আমি একটু আপনাকে নাচ শিখাই, আপনি একটু নাচ করেন বসেই। সেটি করাই যেতে পারে, বসে আমি চেষ্টা অবশ্যই করতে পারি। বসে নিঃসন্দেহে। গানটা ঠিক কি আছে? আগে শুনবো? আমরা এসো হে বৈশাখ দিয়ে করি, হ্যাঁ, আমরা হ্যাঁ, গান হ্যাঁ। গেয়ে নাচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমরা কেমন একটু করব? সোজা হয়ে বসি। আচ্ছা।
প্রথমে আমরা হাতটা এখান থেকে এখানে নিব। আচ্ছা। হ্যাঁ, হুম, হুম, ঠিক আছে, একটু উপরে তাকাবো, হুম, হুম, হুম। যেন যেন নতুন সূর্য উঠেছে। হুম, হুম, হুম। ঠিক আছে, ওকে। যাই, 1 2 3। এসো হে বৈশাখ, এসো এসো, দুই হাত। আচ্ছা। হ্যাঁ, দু হাত দিয়ে আহ্বান জানাবো, এসো এসো। এসো। আবার, এসো হে বৈশাখ, এসো এসো। আরেক হাত, বাম হাত। বাহ, ও আচ্ছা, এভাবে। দর্শক, শেষ হয়েও হইল না শেষ, এই কথাকেই মেনে নিতে হচ্ছে। প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে আমাদের সঙ্গে থাকা আজকের অতিথি নৃত্যশিল্পী অর্তি আহমেদ, তার অনুভূতি মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে। কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে? প্রথমত আপনার সাথে গল্প করে খুব ভালো লাগলো। আমরা আশা করি আরো একদিন গল্প করতে বসবো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর দর্শকদের বলতে চাই যে শুভ নববর্ষ, আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে খুবই সুন্দর করে শুরু হোক এবং সুন্দর করে নতুন বছরটা শেষ হোক। আর আশা করছি যে আপনারা সুন্দর গান শুনবেন, ভালো সিনেমা দেখবেন, ভালো নাচ দেখবেন এবং শিল্পকে নিজের জীবনের অংশ করে নেবেন। ধন্যবাদ।